আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। ফ্যামিলি কার্ডের আদলে কৃষক কার্ডের পাইলট প্রকল্প দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এই তথ্য জানান। তিনি বলেন, ধাপে ধাপে সব কৃষককে এই স্মার্ট কার্ড দেওয়া হবে। কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ, বাজার তথ্য ও আবহাওয়া সংক্রান্ত সুবিধা মিলবে। মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকের সঙ্গে রাষ্ট্রের সরাসরি যোগাযোগ হবে। সময় নির্ধারণ না হলেও দ্রুত বাস্তবায়নের কথা জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং পুলিশের অতিরিক্ত সাবেক উপকমিশনার এস এম শিবলি নোমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত দুদকের আবেদনের পরে আদেশ দেন। দুদক জানায়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে শিবলি নোমানের বিরুদ্ধে সোনা চোরাচালান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে দুজনের বিদেশ গমন নিষিদ্ধ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মাঠ প্রশাসনে বড় রদবদল এনেছে নির্বাচন কমিশন। সারা দেশে উপজেলা ও থানা পর্যায়ের 112 জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ইসি সচিবালয়ের এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আগামী 1 মার্চের মধ্যে কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল ছাড়তে হবে। নির্ধারিত সময়ে দায়িত্ব হস্তান্তর না করলে সক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এ বদলি বলে জানিয়েছে ইসি। আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে। সংবিধানের 72 অনুচ্ছেদের ক্ষমতা বলে এ অধিবেশন ডাকা হয়েছে। নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার রীতি রয়েছে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। কে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন। এদিন সরকার 6টি সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দেয়। বিএনপি নেতারা জানিয়েছেন, নির্ধারিত সময়েই সিটি নির্বাচন হবে। এর আগে 2020 সালে নির্বাচনে ইশরাক হোসেন মেয়র পদে পরাজিত হয়েছিলেন। বর্তমান ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিডিআর বিদ্রোহের ঘটনা পুনর্তদন্তে নতুন কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে মতবিনিময় সভা শেষে তিনি কথা জানান। তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 5 আগস্টের পর দায়ের হওয়া মামলায় হয়রানির অভিযোগ যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে দেওয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে। দেশে মব কালচার বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আইন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারীদের অফিস উপস্থিতিতে কড়াকড়ি আরোপ করেছেন। এখন থেকে সকাল 9টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ শাস্তিযোগ্য অপরাধ হবে। অনুমতি ছাড়া বাইরে গেলে ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল হাজিরা ও রেজিস্ট্রারের নাম লিপিবদ্ধ বাধ্যতামূলক। শৃঙ্খলা ভঙ্গ করলে বিধিমালা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। সশস্ত্র বাহিনী পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম। তিনি বলেন, বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত কাঠামো সংস্কার করা হবে। বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। হারানো গৌরব ফিরিয়ে আনতে নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই এর ইতিবাচক ফল দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকবে বলেও জানান। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তারা বলছে, বর্তমানে ব্লু ইউনিফর্মে ফিরতে চায় পুলিশ সদস্যরা। নতুন পোশাক নির্ধারণে মাঠ পর্যায়ের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ। এটি ব্যয়বহুল ও বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্ত বলে দাবি করা হয়। ইউনিফর্ম পরিবর্তনের বদলে আধুনিকায়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশের মনোবলই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। খুলনার বাইতুন নূর শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত 11টার দিকে আগুন লাগে মোবাইল মার্কেটে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 10 থেকে 12টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে আগুনের কারণ বলা হচ্ছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। ভারতের ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছেন। রাঁচি থেকে দিল্লিগামী বিমানটি মাঝ আকাশে যোগাযোগ হারায়। 23 মিনিট পর রাডার থেকেও উধাও হয়ে যায় বিমানটি। বিমানে 2 পাইলট সহ রোগী ও চিকিৎসক ছিলেন। গুরুতর দগ্ধ এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছিল। দুর্ঘটনার কারণ তদন্তে এএআইবি কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি। মার্কিন আদালত ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক কাঠামো বাতিল করেছে। তবে ট্রাম্প নতুন করে 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ এখনো আনুষ্ঠানিক চিঠি পায়নি। সরকার নতুন আলোচনার সুযোগ দেখছে। রপ্তানিকারকরা অনুকূল শুল্ক প্রত্যাশা করছেন। মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল ম্যানচোর মৃত্যুর পর দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। জালিস্কো রাজ্যের ন্যাশনাল গার্ডের 25 সদস্য নিহত হয়েছেন। সরকার অতিরিক্ত 9,500 সেনা মোতায়েন করেছে। এল
এল মেনচোর সামরিক অভিযানে নিহত হন। তার সমর্থকেরা মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগ চালায়। প্রেসিডেন্ট সেনা অভিযানের প্রশংসা করেছেন। জেফ্রি অ্যাপস্টাইন ফাইলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর নাম উঠে আসায় বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রকাশিত নথিতে তাদের ইমেইল যোগাযোগের তথ্য রয়েছে। বিরোধীরা মন্ত্রীর পদত্যাগ দাবি করছে। হরদীপ পুরী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, অ্যাপস্টাইনের অপরাধের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিবিসি নথি বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ট্রাম্পের শুল্ক বাড়ানোর ঘোষণার পর এই সিদ্ধান্ত আসে। ইউরোপিয়ান পার্লামেন্ট অনুমোদন প্রক্রিয়া স্থগিত করেছে। ইইউ আইনি স্বচ্ছতা ও বাজার স্থিতিশীলতা চায় তারা। ওয়াশিংটনের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয়েছে। চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ইরানের সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করেছে। প্রায় 10,000 ভারতীয় নাগরিক ইরানে অবস্থান করছেন। সব ধরনের বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।